এটি একটি বিগ শপিং মল সেন্ট্রাল ওয়ার্ল্ড। থাইল্যান্ডের নানা প্লাজার এদিকে এই মার্কেটটা অনেক বড় একটি শপিং মল। এখানে জামা কাপড় ছোটদের বড়দের সকলের জামা কাপড় পাওয়া যায়। এখানে জুতা পাওয়া যায়, আরও অনেক কিছু পাওয়া যায়। এখানে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। এখানকার জামা কাপড়ের মূল্য অনেক সস্তা। আমি এখান থেকে 3টা টি শার্ট নিয়েছিলাম, আর 3টা প্যান্ট নিয়েছিলাম, আর জুতা নিয়েছিলাম 2 জোড়া। তারপর আমি একটু মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম এই মার্কেটটা কতটা বড় আর কতটা সুন্দর। এই মার্কেটটা অনেক সুন্দর। ওই দেখতে পাচ্ছেন এখানে 3 পিসগুলা গ্রাউন্ড আছে এখানে, আর এখানে অনেক অনেক ধরনের জিনিস আছে। হ্যাঁ, এখানে পাকিস্তানি, তারপরে বার্মা, তারপর নেপালি দোকান আছে এখানে। খালি শুধু নাই বাংলাদেশের, ইন্ডিয়ানের দোকান বেশি একটা নেই। এই যে দেখছেন কত কালেকশন জুতা, এখানে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন আছে, কিন্তু দামটা একটু সস্তা। এখানে অনেক ধরনের টি শার্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে নিলে কি পাইকারি মার্কেট হিসেবে বলা হয় এখানে। আপনারা চাইলে 4 পিস 5 পিস যদি একসাথে নেন, দাম অনেক কমে রাখবে তারা। আমি নিয়েছিলাম এক পিস করে, তাই জন্য আমার থেকে একটু বেশি রেখেছে দাম। নর্মালি 4 পিস 5 পিস করে নিলে দাম অনেক কম নেয় তারা। এই যে এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন আছে। আমি নিয়েছিলাম আমার মেয়ের জন্য, আমি অনেকগুলো নিয়েছিলাম। যেহেতু বিদেশে আসছি, কিছু না নিলে কি হয়। আমি যে সময়টাতে গিয়েছিলাম সেই সময়টাতে অনেক গরম ছিল এবং অনেক তাপমাত্রা ছিল। থাইল্যান্ডে অনেক বেশি তাপমাত্রা। আমি তাই এই মার্কেটের ভিতরে অনেক সুন্দর এসি আছে, কি সুন্দর ঠান্ডা, সেই কারণে আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম। তার পাশেই আমি কিছু কেনাকাটা করেছিলাম, এই আর কি। আপনারা দেখেন এই ড্রেসগুলো ভিডিওর মাধ্যমে দেখেন কতটা সুন্দর। আসলে বাস্তবে কিন্তু এর থেকে বেশি সুন্দর ড্রেসগুলা। দেখেন বাচ্চাদের ড্রেস, এগুলা সব ছোট ছোট বাচ্চাদের ড্রেস। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্যান্টি পাওয়া যাচ্ছে, কত সুন্দর সুন্দর ড্রেস আছে। যাই হোক, এটিএম বুথে গিয়েছিলাম, আমার টাকা শেষ হয়ে গেছিলো। আমি এটিএম বুথ থেকে টাকা তুলছিলাম। আর থাইল্যান্ডে এটিএম বুথ থেকে কিন্তু টাকা তুললে আপনারা একবারে টাকা তুলবেন, কারণ প্রতিবার টাকা তুলতে গেলে আপনার 250 বাদ ওরা কাইটা নেবে ব্যাংক চার্জ। আপনি এর থেকে আপনি একবারে টাকা তুলবেন, একবারে 250 টাকা কাইটা নেবে। আর যদি বারবার তোলেন তাহলে ওই 250 টাকা করে বারবার কাইটা নিব। যেমন আমি বারবার তুলছিলাম, আমার 250 টাকা করে আমার অনেকগুলো টাকা কাইটা নিয়েছে, বুঝছেন। এই আর কি, এটা আমি আপনাদের বলে রাখলাম। থাইল্যান্ডে যখন এসেছি কিছু কসমেটিক তো নিতেই হয়, তাই আমি একটি কসমেটিক শপিং মলে ঢুকেছি। তারপর কিছু কসমেটিক যাচাই বাছাই করতেছি, কোনটা ভালো হবে, কোনটা প্রাইস কতটুকু, তাই জিজ্ঞেস করছিলাম। কিন্তু এখানে কসমেটিক্স দাম অতটা বেশিও না, আবার অতটা কমও না। তো এই দোকান থেকে আমি বেশ কিছু কসমেটিক কিনেছিলাম। আমার থেকে কম দাম রেখেছিল, জানি না সবার থেকে কার থেকে কত টাকা নেয় সেটা তো তারাই জানে, এই আর কি। তো এখান থেকে আমি অনেক কিছু কেনাকাটা করেছিলাম, অনেক কসমেটিক কিনেছিলাম। তো এখান থেকে আমি আরেকটি জিনিস নিয়েছিলাম, একটা লিপস্টিক। তো লিপস্টিকের দাম এই মহিলাটাই আমার কাছ থেকে মনে করেন 200 বাদ চেয়েছিল, অনেক দাম চেয়েছিল। তারপর যখন তার মালিক আসলো, তার বস আসার পর সে কথা বলল, সে বলল এটার দাম, আমি যেহেতু ভিজিটর আমার জন্য 100 বাদ রাখা যাবে। তো আমি 100 বাদ দিয়ে আমি এই লিপস্টিকটা নিয়েছিলাম। তো এমনি কোয়ালিটি মানসমূহ ভালো, কিন্তু দাম যার থেকে যতটুকু তারা রাখতে পারে, এটাই হলো মেন কাহিনী। যেমন সব দেশেই এরকম, বুঝছেন, বাংলাদেশের সব দেশে এরকম, তো থাইল্যান্ডেও এরকম। আমি যখন সাউথ আফ্রিকা ছিলাম ইরাকে, সেখানেও কিন্তু একই রকম, বুঝতে পেরেছেন, এই হলো কথা। তো তারপর আমি একটা বেল্টের দোকানে গিয়েছিলাম, আমার একটা বেল্ট দরকার, আমার বেল্টটা ছিঁড়ে গিয়েছিল। তো এখান থেকে আমি একটা বেল্ট নিয়েছিলাম 300 বাদ দিয়ে। বেল্টটা এতটাই বাজে যা বলার বাহিরে। আমি 1 সপ্তাহ পরেছিলাম বেল্টটা, 1 সপ্তাহের মধ্যেই আমার বেল্টটা শেষ হয়ে গেছে। তারপরে আমি আবার যখন সিঙ্গাপুর গিয়েছিলাম, সিঙ্গাপুর থেকে আমি একটা বেল্ট নিয়েছিলাম $6 দিয়ে। ওই দেশে $6 দিয়ে বাংলাদেশে প্রায় 500 টাকা। তো ওই বেল্টটা খুবই ভালো। আর আমি যেটা থাইল্যান্ড থেকে নিয়েছিলাম ওই বেল্টটা একেবারেই বাজে ছিল, একেবারেই বাজে যা বলার বাহিরে। আর সত্যি কথা বলতে কি, যেরকম দাম সেরকমই কোয়ালিটি। আমি যদি একটু বেশি দামে নিতাম হয়তো বা একটু বেশি একটু ভালোটা পাইতাম। আমি কম টাকায় নিয়েছি, তাই তার জন্য তার কোয়ালিটিটা একটু খারাপ ছিল, এটাই হলো ব্যবধান। যাই হোক, এগুলো কিন্তু থাইল্যান্ডের মানুষ না, এক এক দেশ থেকে আইসা এখানে ব্যবসা করে, বুঝছেন। এই মহিলাটা
মনে হয় থাইল্যান্ডের, সে বলল থাইল্যান্ডের। তো এই যে আপনারা দেখছেন এখানে স্ট্রিট ফুড, এখানে বিভিন্ন ধরনের ফুড আছে যা আমরা খাই না, তা তারা খেতে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। যে এখানে ফ্রুট আছে, বিভিন্ন ধরনের ফ্রুট। ফ্রুট তো সবারই পছন্দ, আমারও পছন্দ, আমি খেয়েছিলাম। কিন্তু এগুলা কী রে ভাই, এগুলো তো আমরা জীবনও খাই নাই। কেমনভাবে যে রান্না করে আর কেমন টেস্ট একমাত্র তারাই জানে, আমরা জানি না। এটিএম বুথের জন্য অনেক সিরিয়াল লম্বা। এখানে স্ট্রিট ফুড আছে, স্ট্রিট ফুড অনেক বেশি চলমান, অনেক মানুষরা স্ট্রিট ফুড খেতে পছন্দ করে। আর থাইল্যান্ড তো অনেক সুন্দর দেশ, এখানে অনেক বড় বড় দালান গোটা আছে। আর স্টেটে ওই যে ডাব, নারকেল দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু কি সুন্দর করে তারা কেটে বিক্রি করে। যাই হোক, থাইল্যান্ডের স্টেটগুলো দেখেন, স্টেটগুলো কতটা ক্লিন, কতটা সুন্দর। তারা কিন্তু নিয়মকানুন মেনে চলে। এটা হলো ফ্লাইওভারটা দেখেন কতটা সুন্দর হতে পারে। থাইল্যান্ড মানেই হলো সুন্দর, আর সুন্দর সব কিছু মিলিয়েই রয়েছে থাইল্যান্ডের অনেক প্রাকৃতিক দৃশ্য। বিশ্বব্যাপী পর্যটকের কাছে থাইল্যান্ডে ভ্রমণের জন্য অন্যতম পছন্দের দেশ। ট্রাক রস থেকে শুরু করে প্রকৃতিক প্রেমীর, রিয়েলিটি পর্যবেক্ষক, ফুড লাভার, শপিং পাগল, মেডিসিনের ভক্ত, সবার কাছে থাইল্যান্ড ড্রিম ডেস্টিনেশন। আর আজকাল তো একটু লম্বা ছুটি পেলেই বাংলাদেশি ট্যুরিস্টদের কাছে এমন জনপ্রিয় গন্তব্য থাইল্যান্ড। খরচ, সৌন্দর্য, নিরাপত্তা সব দিক বিবেচনা করলে এশিয়ার সবচেয়ে সস্তা এবং আকর্ষণীয় গন্তব্যগুলোর অন্যতম দেশ। আর শপিং পাগল ট্যুরিস্টদের জন্য তো স্বর্গই বলা যায়। শপিংয়ের পরম স্বর্গ হিসেবে বিখ্যাত এই প্রাণবস্তু শহরটি শ্রেণীর মানুষের কথা বিবেচনায় রেখে শপিং মলগুলো সাজিয়েছে। তাই এখানে কেনাকাটায় বাজেট শপিং বা রাস্তার জমজমাট বাজার থেকে শুরু করে উচ্চমানের মল সব আছে ব্যাংককে। চায়নাটাউন, ব্যাংককে একটি বিভিন্ন ধরনের শপিং অভিজ্ঞতার জন্য চায়নাটাউনের প্রাণবস্তু এলাকায় যেতে হবে। ইয়াও ওয়ারাত নামে পরিচিত এই এলাকাটি দোকান, রাস্তার খাবারের স্টল সহ অনেক কিছুর জন্য বিখ্যাত। এখানে আপনি ঐতিহ্যগত চীনা পণ্য, প্রাচীন জিনিসপত্র, বেজস প্রতিকার এবং সুস্বাদু রাস্তার খাবার পেতে পারেন। প্রাণবস্তু পরিবেশ এবং সুর গলি চীনা টাউন স্থায়ী সংস্কৃতির আকর্ষণ এবং স্বাদ পেতে একটি চমৎকার জায়গা তুলেছে। থাইল্যান্ড শুধু শপিং নয়, অনেক কিছুর জন্যই ট্যুরিস্ট প্রিয় গন্তব্য। থাই নাগরিকদের অভিজ্ঞতা এবং হাসি মুখে হাত জোর করে অভিবাদনের রীতি দেখলে মনে হয় দেশটির হাসি দেশ। ডাক নামটির যথাযথ তা তো দেশটিতে প্রতি বছর প্রায় 1,60,00,000 বিদেশি পর্যটক ভিজিট করে। থাইল্যান্ডের মলগুলোর মুগ্ধতা আবিষ্কার করুন, যেখানে প্রতিটি কোণে একটি নতুন চমক রয়েছে। জমজমাট বাজারের রাস্তা থেকে আধুনিক শপিং কমপ্লেক্স পর্যন্ত বিকল্পগুলি অফুরন্ত। এখানে এই ধরনের বিকল্পগুলির একটি তালিকা রয়েছে। সেন্ট্রাল ওয়ার্ল্ড থাইল্যান্ডের সেরা শপিং সেন্টারগুলির মধ্যে একটি হিসেবে দাঁড়িয়েছে। ফ্যাশন এবং সৌন্দর্য থেকে শুরু করে ইলেকট্রনিক্স এবং বাড়ির সাজসজ্জা সৌন্দর্য বৃহত্তর দোকানের গর্ব করে, এবং ব্যাংকক শপিং মলটি প্রতি বছর বিভিন্ন ইভেন্ট এবং প্রদর্শনীয় আয়োজন করে, যা এর প্রাণবন্ত পরিবেশ যোগ করে। দর্শকরা কেনাকাটা করতে পারে, এর বিভিন্ন রেস্তোরাঁয় খেতে পারে, এমনকি মল প্রসঙ্গে লাইভে পারফরমেন্স বা উৎসবও দেখতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এখানে থাইল্যান্ড স্ট্রিট ফুড, এখানে অক্টোপাসও কিন্তু তারা খেয়ে থাকে। তাদের কাছে হয়তো বা ফেভারিট হতে পারে, কিন্তু আমরা কিন্তু এগুলো খাই না। এখানে বিভিন্ন ধরনের ফুড আছে, হালাল ফুড আছে, এমনকি হারাম ফুডও আছে, সব কিছু এখানে আছে। থাইল্যান্ডের বিল্ডিংগুলো কিন্তু অনেক বড় বড়, আপনাদের তো দেখালাম, ওই দেখেন কি বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন।
আকাশ সমতুল্য তার বিল্ডিং। এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো বিগ কেশিংকারি। এখানে বিভিন্ন ধরনের কসমেটিক আইটেম, খাবার টাবার সব কিছু পাবেন ওইখানে। কেশিংকারি তো বুঝতেই পারছেন। থাইল্যান্ডের ওই শপিং মলের সেন্ট্রাল ওয়ার্ল্ডের পাশেই কি সুন্দর গাছপালার জায়গা আছে আর কি। সেখানে মানুষ সবসময় রেস্ট নেয়। সেখানে আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, যেহেতু সারাদিন হাঁটাহাঁটি করছি, পা ব্যথা হয়ে গেছে। কোনোখানে ঘুরতে গেলে তো আর রেস্ট নিতে হয় না, সেটাই আমি মনে করি। কিন্তু রেস্ট যদি নেই অল্প সময়ের জন্য, তাহলে তো আমার ঘোরাটাই হলো না। সেই কারণে আমি বেশি একটা রেস্ট নিয়ে অল্প কিছুক্ষণ এখানে ছিলাম, বসেছিলাম। আর এখানে বিভিন্ন ধরনের মানুষ ল্যাপটপে এসে মোবাইল নিয়ে আইসা চ্যাটিং করে, কথাবার্তা বলে। আমি কিন্তু এর মধ্যে নেই, আমি খালি উড়ায়া দুড়ায়া ঘুরছি, বুঝছেন। একটা একটা জায়গাতে আর কত ভালো লাগে বলেন। তো একটু তো ঘুরতে হয়, একটু তো হাঁটাহাঁটি করতে হয়, নয়তো কি আর ভালো লাগে। তাই নিজেই একটু চিন্তা ভাবনা করলাম, একটু থাইল্যান্ডের রাস্তাঘাট একটু ঘুরে ঘুরে দেখি, একটু ভিডিও করি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি নানা প্লাজায় যাব। সেন্ট্রাল ওয়ার্ল্ড মার্কেট থেকে আমি নানা প্লাজার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি এই মুহূর্তে এখানে আমি একটি গাড়ির জন্য ওয়েট করছি। আমি জানি না গাড়িটা কখন আসবে। তো এসেই পড়লো, শেষ পর্যন্ত আমি গাড়িতে বসে আছি নানা প্লাজার উদ্দেশ্যে রওনা দিব বলে। তো এখানের গাড়িগুলো এসি গাড়ি, এখানের গাড়ি অনেক সুন্দর, টাইম টু টাইম যাত্রীকে নিয়ে যায়, আবার ভাড়াও কম লাগে, অল্প সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যায়, জ্যাম জোট কিছুই থাকে না। আমি কিন্তু অলরেডি এসেই পড়েছি। নাইমা একটু ভাবলাম ভিডিও করে নেই। থাইল্যান্ডের রাতে কিন্তু চলাফেরা করতেও অনেকটাই ভালো লাগে, কারণ এখানের রাতে কোনো চোর চোট্টা কিছুই নেই। একেবারে নিরাপত্তা অনুযায়ী আপনি সারা রাত কাটিয়ে দিতে পারবেন। এমনকি আপনি স্টেডিয়ামে তো ঘুমিয়ে থাকলে কেউ কিছু বলবে না, আপনি সুন্দর মতন ঘুমিয়ে থাকতে পারবেন। সকালে উঠে দেখবেন আপনার সব কিছুই ঠিকঠাক আছে, কারণ থাইল্যান্ডে কোনো চোর নাই, সন্ত্রাসী নাই, কিছুই নেই। কারণ একটি বিলাসবহুল এনজয় করার মতো একটি দেশ থাইল্যান্ড। সবচেয়ে বেশি থাইল্যান্ড ব্যাংককের মধ্যে অনেক মানুষ, অনেক নাইট ক্লাব আছে, অনেক কিছুই আছে। পাতায়াতে আবার সাগরের পাড় আছে, বিচ আছে। আমি কিন্তু পাতায়াতে যাইনি, আমি ব্যাংককেই বেশি দিন ছিলাম। ব্যাংককটা আমি একটু ঘুরে ঘুরে দেখলাম। আর এখানকার বাস ভাড়া কিন্তু বেশি না, অতটা বেশি না, খুবই কম সাশ্রয়ী আপনারা পাবেন। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কিছু মিউজিকার, কিছু সিঙ্গার এখানে গানের জন্য সব কিছু রেডি করতেছিল। তো আমার তো আবার টাইমের শর্ট ছিল, আমার টাইম ছিল না বেশি। আমি অল্প কিছুক্ষণ ভিডিও ধারণ করে আমি এখান থেকে চলে যাই অন্য একটা প্লেসে।